বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। তো দ্বিতীয় অধ্যায়ের এটা হলো আমার দ্বিতীয় পর্ব। যদি প্রথম পর্ব দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পার্ট 3, জীবের শ্রেণীকরণ। তো জীবের শ্রেণীকরণ কি? পৃথিবীতে কিন্তু অসংখ্য জীব আছে। এই জীবগুলোকে ধাপে ধাপে সাজানোটাকেই বলা হয় জীবের শ্রেণীকরণ। আমরা এই জীবের শ্রেণীকরণের সংজ্ঞাটা দেখে নেব। তো জীবের শ্রেণীকরণ সহ এই পাঠগুলোতে পড়ার সময় যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষাতে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখে নেব। তো এবং এই যে আমরা যে পড়বো, এই পড়ার ক্ষেত্রে যদি কোনো একটা ওয়ার্ড আমাদের বুঝতে সমস্যা হয়, সেই ওয়ার্ডগুলা ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি এরপরেও যদি কোনো ওয়ার্ড মিস হয়, সেই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানিয়ে দেবা, সেখান থেকে আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ বিভিন্ন রকমের জীব রয়েছে। তাহলে কি প্রায় 87 লক্ষ জীব আছে? বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। এই যে 87 লক্ষ জীব আছে, এই 87 লক্ষ জীবকে কিন্তু বিজ্ঞানীরা ধাপে ধাপে বিন্যস্ত করার চেষ্টা করেছেন এবং শ্রেণীকরণ করার চেষ্টা করেছেন। 1969 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। তাহলে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে? বিজ্ঞানী হুইটেকার। তো কত সনে? 1969 খ্রিস্টাব্দে তিনি এই পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গুলিস কি করেন? উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই যে হুইটেকার যে শ্রেণীবিন্যাসটা করে গেছে 1969 সালে, 1974 সালে এসে মার্গুলিস এটাকে আবার পুনর্বিন্যাস করেন, মানে কিছু উল্টাপাল্টা করেন। আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। এই আধুনিক শ্রেণীবিন্যাসটি নিম্নরূপ। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তককে মার্গুলিস এবং হুইটেকারকে কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তক বলা হয়। অর্থাৎ পঞ্চরাজ্য প্রস্তাবনা করেন এই দুইজন বিজ্ঞানী, মার্গুলিস এবং হুইটেকার। তো এখানে কি প্রশ্ন হয়? শ্রেণীকরণ কাকে বলে? উত্তর: কম সময়ে সহজে জীবজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য জীবগুলোকে তাদের বৈশিষ্ট্যের আলোকে আলাদা আলাদা জীবরাজ্যের অধীনে বিন্যস্ত করাকে শ্রেণীকরণ বলা হয়। যেই শ্রেণীকরণটাই করছেন মার্গুলিস এবং হুইটেকার। সম্বন্ধে থেকে আরো প্রশ্ন হতে পারে, জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস কে করেন? ওই যে মার্গুলিস, হুইটেকার। পরে 3 নম্বর প্রশ্ন, আদি কোষ কি অথবা ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন? এই অংশটুকু আমরা জানবো একটু পর, এখান থেকে দেখে আসি। এই যে জীবজগৎকে প্রথমে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা আদি কোষ জীব আর একটা প্রকৃত কোষ জীব। এখন আমরা যা দেখব আদি কোষ জীব কি আর প্রকৃত কোষ জীব কি। আদি কোষ জীব হইতেছে ওই সকল জীবদেরকে বলা হয় যে সকল জীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত না। আর প্রকৃত কোষী জীব তাদেরকে বলা হইতেছে যে সকল জীবকোষের কেন্দ্রিকা সুগঠিত। তো চলো আমরা সংজ্ঞা দুইটা দেখে নেই। তো যে সকল জীবকোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তাদেরকে আদিকোষ জীব বলে। আর তাহলে আদিকোষী জীব কি? যে সকল জীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় সে সকল জীবদেরকে আদিকোষী জীব বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, এই জন্য ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। তাহলে বুঝতে পারছো আশা করি। এরপর হলো প্রকৃত কোষী। যে সকল জীবকোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষী জীব বলে। তাহলে প্রকৃত কোষ কাকে বলে? যে সকল জীবকোষের কেন্দ্রিকা সুগঠিত ওই সকল কোষকে বলা হয় প্রকৃত কোষ। তো এখন এই যে আদিকোষ যে জীব আছে, এই জীবকে কিন্তু কয়টা? একটা রাজ্যে ভাগ করা হয়েছে। রাজ্য নাম্বার হলো কি? মনেরা। এই মনেরার মাঝখানে কি আছে? রাজ্য 1-এ দেখো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইরা। এই যে এই চিত্রগুলা কিন্তু এই। এবার এই যে প্রকৃতকোষী জীবদেরকে কিন্তু আবার 4টা রাজ্যে ভাগ করা হয়েছে: প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি,
অ্যানিমেলিয়া। এর মধ্যে প্লান্টি এবং অ্যানিমেলিয়া আমরা সবাই জানি এটা উদ্ভিদ জগৎ আর এটা হলো প্রাণী জগৎ। আর এই প্রোটিস্টার ভিতরে কি কি আছে এটা কিন্তু আমরা জানি না অনেকে। তো প্রোটিস্টার ভিতরে কি কি আছে দেখো, উদাহরণ ইউগ্লেনা, এমিবা। এমিবা কিন্তু এককোষী জীব, ইউগ্লেনাও এককোষী জীব। তাই ফানজাই, ফানজাইয়ের ভিতরে আছে ছত্রাক। এই দেখো ফানজাইয়ে কি আছে, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো হলো কি ফানজাই। এটা ফানজাইয়ের আরেকটা নাম হলো ছত্রাক। ফানজাইয়ের আরেকটা নাম কি ছত্রাক। এটা রাজ্য 3। তাহলে এই হলো আমাদের পঞ্চরাজ্যের 5টা রাজ্য। তো মনে হলো 1 নম্বর রাজ্য, আর এগুলো 2, 3, 4, 5। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে জীবজগৎকে যে 5টা রাজ্যে ভাগ করা হয়েছে, এরগুলা রাজ্যে কিন্তু ভাগ করা হয়েছে নিম্নতর শ্রেণী থেকে উচ্চতর শ্রেণীর দিকে। অর্থাৎ এই অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো কিন্তু এই বাকি 4টা রাজ্যের জীব থেকে উন্নত। আবার যদি প্লান্টির কথা বলা হয়, তাহলে প্লান্টি হলো এই যে এদিকে ফানজাই, প্রোটিস্টা এবং মনেরা, এদের থেকে উন্নত, বাট অ্যানিমেলিয়া থেকে নিম্নতর। তো আশা করি বুঝতে পারছো। যদি দুইটা প্রাণী দিয়ে বলা হয় যে এই প্রাণী দুইটা বা এই জীব দুইটা কোন জীব থেকে কোন জীবটা অধিকতর উন্নতর, তখন কিন্তু আমাদের এই জীব দুইটা থেকে চিন্তা করতে হবে যে কোন জীবটা কোন শ্রেণীর। যদি এখানে ফানজাই এবং আমাদেরকে বলে যে এই কেঁচু, এর মাঝখানে কে উন্নতর, তখন আমরা দেখব কি ফানজাই কোন শ্রেণীতে পড়তেছে। ফানজাই এটা 3 নম্বর রাজ্যে, এবং এই কেঁচু কয় নাম্বার রাজ্যে পড়তেছে? 5 নম্বর রাজ্যে। তাহলে অবশ্যই কেঁচু এই ফানজাই থেকে অধিকতর উন্নত। তো আশা করি বুঝতে পারছো। তো এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে আধুনিক শ্রেণীবিন্যাসে জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? আমরা কি জানলাম? 5টি ভাগে ভাগ করা হয়েছে এবং 5টা ভাগ কি কি। তো রাজ্য 1, এখন রাজ্য 1টা আমাদের এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবগুলোর বৈশিষ্ট্য। যদি রাজ্য 1 অর্থাৎ মনেরার বৈশিষ্ট্য লিখতে বলে, তখন কিন্তু আমাদের এরকম করে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। জীবটি এককোষী, তাই মনেরা এককোষী জীব এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আমরা কিন্তু আগেই শিখলাম যে সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে এদেরকে কিন্তু আদিকোষী জীব বলা হইতেছে। মনেরার অধীনে যে সকল জীব আছে, যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং স্পাইরোগেরা, এদেরকে কিন্তু আদিকোষী জীব বলা হয়। কেন? কারণ এদের কেন্দ্রিকা, কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। তাহলে মনেরার বৈশিষ্ট্য কি পাইলাম? জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এবং এরা খুবই ক্ষুদ্র, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগেরা। আমাদের কিন্তু এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে। এরপর হলো কি রাজ্য 2, প্রোটিস্টা। এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয়েছে যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী বা বহুকোষী ক্লোরোফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এখন দেখো এই যে প্রোটিস্টা এবং আমাদের কিন্তু পার্থক্য সূচক ব্যবহার করতে হবে। প্রোটিস্টা এবং মনেরা, এর মধ্যে পার্থক্যটা কি? দেখো এই জীবটি এককোষী, প্রোটিস্টা কিন্তু এককোষী বা বহুকোষী হতে পারে। তাহলে এর মধ্যে পার্থক্য হলো মনেরা এককোষী, প্রোটিস্টা এককোষী বা বহুকোষী হতে পারে। এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলতেছে মনেরাতে, এবং প্রোটিস্টাতে কি বলা হইতেছে? যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত, তার মানে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে আমরা কি পাইলাম? যে এরা এককোষী আর এরা এককোষী বা বহুকোষী। এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা একক বা দলবদ্ধভাবে থাকে এবং এদের কোষ ক্লোরোফিল যুক্ত। তা আমাদের যদি প্রোটিস্টার বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে কিন্তু আমাদের এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 1 নম্বরে লিখতে হবে এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। 2 নম্বর হলো এরা এককোষী বা বহুকোষী হতে পারে। 3 নম্বর হলো এরা ক্লোরোফিল যুক্ত। 4 নম্বর হলো এরা একক বা দলবদ্ধভাবে থাকতে পারে। লাস্টে আমরা উদাহরণ দিয়ে দিব প্রোটিস্টার ক্ষেত্রে। এবং মনেরা এবং প্রোটিস্টার মধ্যে যদি আমাদের পার্থক্য দিতে বলে, আমরা কিন্তু মনেরা এবং প্রোটিস্টার মধ্যে পার্থক্যটাও করতে পারবো। তো আশা করতেছি মনেরা এবং প্রোটিস্টা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। এরপর হলো ফানজাই। ফানজাই বা ছত্রাক, এটা হলো রাজ্য 3-এর। তো এই যে 2, 1, এই রাজ্য 2টার সাথে রাজ্য 3-এর জীবসমূহের মধ্যে পার্থক্যটা কি দেখি। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, তার মানে মনেরা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, প্রোটিস্টার সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং ফানজাইয়েরও সুগঠিত নিউক্লিয়াস থাকে।
এরা সাধারণত এককোষী বা বহুকোষী, তার মানে প্রোটিস্টার সাথে ফাঞ্জাইটা পুরোপুরি মিলে গেল, আর মনেরা শুধু এককোষী। পার্থক্য পেয়ে গেলাম। দেহে ক্লোরোফিল নেই। এই যে দেখো, এখন এই প্রোটিস্টার সাথে ফাঞ্জাইয়ের পার্থক্যটা কি দাঁড়াইতেছে? প্রোটিস্টার কিন্তু ক্লোরোফিল আছে, ফাঞ্জাইয়ের কিন্তু ক্লোরোফিল নেই। প্রোটিস্টা এই জন্য কিন্তু স্বভোজী প্রাণী। প্রোটিস্টা রাজ্যের অধীনে যে জীবগুলো আছে তারা কিন্তু স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কিন্তু ফাঞ্জাই বা ছত্রাক এরা পরভোজী, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। কেন তৈরি করতে পারে না? কারণ এদের দেহে ক্লোরোফিল নেই। ফাঞ্জাই বা ছত্রাক কেন নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না? কারণ এদের দেহে ক্লোরোফিল না থাকার কারণে। তো ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি হলো ছত্রাকের উদাহরণ। এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? ছত্রাক খাদ্য উৎপাদন করতে পারে না কেন? আমি কিন্তু অলরেডি বলে দিছি, ছত্রাক সাদা বর্ণের একটি পরজীবী উদ্ভিদ হওয়া সত্ত্বেও এটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ছত্রাককে উদ্ভিদ বলা হলেও তারা কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আমরা জানি ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ সবুজ হয় এবং ক্লোরোফিল উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। কিন্তু খাদ্য উৎপাদনের জন্য পূর্ণাঙ্গ উদ্ভিদের মতো ছত্রাকের দেহে কোনো ক্লোরোফিল নেই, তাই ছত্রাক খাদ্য উৎপাদন করতে পারে না। চাইলে তোমরা এভাবে লিখে দিতে পারো। ছত্রাক বা এগারিকাসের চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। আমাদের বইয়ে ছত্রাক বা এগারিকাসের চিহ্নিত চিত্র নাই, তো চিহ্নিত চিত্র কিন্তু অঙ্কন করতে হবে। আমরা গুগলে সার্চ দিলে ছত্রাকের চিহ্নিত চিত্র পেয়ে যাব, সেখান থেকে ছত্রাকের চিহ্নিত চিত্রটা অবশ্যই শিখে নেবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। আমার আসলে একটু দেওয়ার কথা খেয়াল নাই চিত্রটা, তো তোমরা একটু চিত্রটা শিখে নেবা। পরে রাজ্য 4, প্লান্টি বা উদ্ভিদ জগৎ। অধিকাংশ উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে। এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত, মানে অসংখ্য কোষ দিয়ে উদ্ভিদ জগৎ গঠিত। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। একমাত্র উদ্ভিদের দেহটাই কি দ্বারা নির্মিত? সেলুলোজ দ্বারা নির্মিত। তো এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষগহ্বর বিদ্যমান, মানে উদ্ভিদের কোষে কোষগহ্বরটা অনেক বড় হয়, আর অন্যান্য কোষে কোষগহ্বরটা এত বড় হয় না। অর্থাৎ প্রাণী কোষে কোষগহ্বরটা ছোট, উদ্ভিদ কোষে কোষগহ্বরটা বড় থাকে। আর উদ্ভিদ কোষের সেলুলোজ থাকে, কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, আর প্রাণী কোষের কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত নয়। কোষপ্রাচীর মানে হলো কোষের দেয়াল। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে, তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে। আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এই পর্যন্ত কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা চলো দেখে নেই। যে ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করা যায় কিনা ব্যাখ্যা করো। ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করা যায় কিনা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমাদের। ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করা যায় কিনা এ সম্পর্কে আমার মতামত নিচে উপস্থাপন করা হলো। ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করা যায়। এর মূল দেহ বা ফ্রুট বডি, মূল দেহকে বলা হয় ফ্রুট বডি, উপাদেয় খাদ্য হিসেবে উন্নত হোটেলগুলোতে পরিবেশিত হয় এবং বিদেশে বহুল প্রচলিত। তো এর বিভিন্ন প্রজাতি দেশে বিদেশে প্রচুর চাষ করা হয় এবং মাশরুম হিসেবে বাজারে বিক্রি করা হয়। মাশরুমে বিভিন্ন ধরনের উন্নত খাদ্য উপাদান যেমন প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ লবণ আছে। এটা মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে থাকে। ডায়াবেটিস, পেটের অসুখ, ক্যান্সার প্রতিরোধক টিকা সহায়ক, মানে এই মাশরুম থেকে ডায়াবেটিস, পেটের অসুখ এবং ক্যান্সার প্রতিরোধের টিকাও তৈরি করা হয়। মাশরুম মাঠে ঘাটে বাড়ির আঙ্গিনায় জন্মে থাকে। এটি চাষ করা সহজ, তাই এটি আমাদের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মাঠে ঘাটে বিষাক্ত মাশরুমও থাকতে পারে, তাই নিশ্চিত না হয়ে মাশরুম খাওয়া উচিত নয়। তাহলে মাশরুম আমরা পাইলেই খাবো এরকম না। তো মাশরুমের আমরা গুণাবলী এটা আমরা এখান থেকে জানতে পারলাম। উপরোক্ত কারণে ছত্রাক খাবারের যোগ্য, তাহলে ছত্রাককে আমরা খাবার হিসেবে গ্রহণ করতে পারি। এরপর ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস শব্দের অর্থ হলো বিষ। এটা কিন্তু আমাদের অনেক বেশি আসে পরীক্ষাতে। শ্রেণীবিন্যাসগুলো আলোচনা করে। এই যে পঞ্চম রাজ্যের রাজ্য 5টা আছে, রাজ্য 5টা আলোচনা করলেই হবে, এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। রাজ্যগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা রাজ্যগুলোর বৈশিষ্ট্য এখানে উল্লেখ করব। 5টা রাজ্যের বৈশিষ্ট্য ধীরে ধীরে উল্লেখ করে দেব। ফাঞ্জাই বা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ফাঞ্জাই বা ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করতে পারবো। কিভাবে উল্লেখ করব? এইভাবেই কিন্তু প্রত্যেকটা রাজ্যের, এই যে 5টা রাজ্যের এই যে এইগুলাতে যে রাজ্যগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো, এই যে এখানে যে একটা লিখছি ঠিক সেম ভাবে প্রত্যেকটা এইভাবে লিখতে হবে। ফাঞ্জাই কিংডমের বৈশিষ্ট্য, এক কিংডমের উদ্ভিদগুলো ক্লোরোফিল বিহীন, এটা আমরা জানি। এরা পরভোজী বা মৃতজীবী। এরা সাধারণত এককোষী বা বহুকোষী। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। প্লান্টিয়ার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো লিখো। তো নিচে প্লান্টিয়ার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো।
রাজ্যের উদ্ভিদের দেহে সবুজ বর্ণকণিকা বা ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকায় এ রাজ্যের উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই এরা সবুজই। তো এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। এরপর প্রশ্ন হলো ছত্রাক ও উদ্ভিদের তুলনামূলক আলোচনা করো। নিচে ছত্রাক ও প্লান্টি রাজ্যের সদৃশ্য ও বৈসাদৃশ্য করে তুলনামূলক আলোচনা করা হলো। তাহলে কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এটা হলো পার্থক্য। ছত্রাক উদ্ভিদের পার্থক্য বলেও আমরা এটা লিখবো, সাদৃশ্য বৈসাদৃশ্য বলেও এটা লিখবো, তুলনামূলক আলোচনা বললেও এটা লিখবো। কি এরা এক বা বহুকোষী হতে পারে। সাদৃশ্যটা হলো এই, দেহের সুগঠিত নিউক্লিয়াস থাকে। ছত্রাক এবং উদ্ভিদের মধ্যে এটা হলো মিল। আর বৈসাদৃশ্য কি, ফানজাই রাজ্যের জীবের দেহে ক্লোরোফিল থাকে না, কিন্তু প্লান্টিদের ক্লোরোফিল বিদ্যমান। ফানজাই রাজ্যের জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা পরভোজী বা মৃতভোজী হয়, অর্থাৎ ফানজাই বা ছত্রাক। প্লান্টি রাজ্যের জীবেরা স্বভোজী হয়, অর্থাৎ নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। প্লান্টি রাজ্যের জীবকোষ সেলুলোজ দিয়ে তৈরি, অথচ ফানজাই রাজ্যের জীবকোষ কাইটিন দ্বারা তৈরি। এটা কিন্তু আমরা একটু আগে জানলাম। উপরের আলোচনা থেকে দেখা যায় ফানজাই ও প্লান্টি রাজ্যের জীবগুলোর মধ্যে তুলনামূলকভাবে বৈসাদৃশ্য বেশি। তাহলে বৈসাদৃশ্যটাই বেশি সাদৃশ্যর থেকে। তো এই ছিল ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।